জেনজির কাছে আপনি খুব প্রিয়। তাই একদমই তাই। এটা ভালো বলেছো। একটা খুব পপুলার শোতে আপনাকে আমরা অনেক দিন ধরে রেখেছি, দিস ইজ মিরাক্কেল। তখন আমাকে দারুণ। আমি বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারি না। একদমই তাই। আচ্ছা। আপনার জীবনে অভিনয় জগতে সব থেকে বড় পুরস্কার কি? এখনো হয়নি। আমি একটা স্বপ্ন নিয়ে বাঁচি। সব মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে, একটা বিশ্বাস থাকে, একটা গোল থাকে। সেটাকে কেউ আদর্শ বলে, কেউ দর্শন বলে, কিন্তু হাসি ছাড়া আমি বাঁচবো না। মজা ছাড়া আমি টিকতে পারবো না। 1 ঘন্টা চুপ করে থাকতে পারবো না। স্মার্টফোন ঘাটেন এখন? ঘাঁটতে পারি না। আমাকে ফোন করলে কথা বলি, আর ওইসব পারি না। আমার নাতনি এসেছে, এক্সপার্ট। আপনি এই বয়সে যতটা প্রাণোচ্ছল, আমরাও এটা থাকতে চাই আপনার বয়সে গিয়ে। আচ্ছা। আমাদের খুব প্রিয় একজন অভিনেতা হচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তার বিভিন্ন চরিত্রে তাকে আমরা দেখেছি এর আগে, বিশেষ করে যেগুলো হাসির চরিত্র সেখানে তাকে আমরা দুর্দান্ত অভিনয় করতে দেখেছি। পরাণবাবুর বয়স হয়ে গেছে, কিন্তু তার সেন্স অফ হিউমারটা কিন্তু এখনও সেই আগের মতোই রয়েছে। তা আমরা পডকাস্ট করতে গিয়ে, তার সাথে আড্ডা দিতে গিয়ে আমাদের দারুণ একটি অভিজ্ঞতা হলো। সেই আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে পডকাস্টের আজকে স্পন্সর বিরিয়ানিজম। আপনারা যারা বিরিয়ানি লাভার, বাঙালির তো বিরিয়ানি লাভার বটেই, আপনারা যারা বিরিয়ানি লাভার তাদের জন্য কিন্তু মাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিরিয়ানিজম। শ্রীরামপুরে এবং মাহেশে বিরিয়ানিজমের 2টি আউটলেট রয়েছে। তার মধ্যে শ্রীরামপুরের আউটলেটটি একদম বিশাল 5তলা আউটলেট। এই ফেমাস বিরিয়ানি ব্র্যান্ডে আপনারা যারা বিরিয়ানি লাভার আছেন ডেফিনেটলি একবার ভিজিট করে আসতে পারেন। তো যাই হোক, বিরিয়ানির কথা ছেড়ে এবার চলুন পরাণবাবুর সাথে গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যাক। অনেক ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছেন? হ্যাঁ, ইতালি আমি একটু কানে কম শুনছি। মোয়াটা বলেছো, নইলে কেন আছেন হয়ে যাবে। শুনতে পেলাম না। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই বলেছো, আমি শুনতে পাইনি। একটা খুব পপুলার শোতে আপনাকে আমরা অনেক দিন ধরে রেখেছি, দিস ইজ মিরাক্কেল। তো এই মিরাক্কেলে আপনার এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু শেয়ার করুন আমাদেরকে। মিরাক্কেলে এক্সপিরিয়েন্স বলতে কি আলাদা কোনো এক্সপিরিয়েন্স নয়, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে একটা টিমের সঙ্গে কাজ করতে করতে একটা বন্ধন আমি ওইভাবে দেখেছি যে যারা শুভঙ্কর সে এটাকে ভালোবাসে, এটাকে নিয়ে সে মেতে আছে। তারপর যে সমস্ত ছেলেরা সাহায্য করছে, যারা পারফর্ম করছে, সবাই মিলেমিশে এটা হয়ে করছে। তার চেয়ে বড় কথা আমি যে আনন্দ পেতাম এই জন্যে যে ওখানে ব্যথা, বেদনা, বিষাদ, হতাশা এগুলো সব ওখান থেকে প্রায় 1 ফার্লং দূরে। আর হাসিটা হচ্ছে আমার মানে সে মিরাক্কেলের অনেক আগে থেকেই আমি বেশিক্ষণ গম্ভীর হয়ে থাকতে পারি না। একদমই তাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কাউকে অহেতুক এইখান এই নিজের এই যে জাত যেটা এইটাকে ডাউন করে জ্ঞান দিতে পারি না, পারি না। তারপরে সে বয়স হয়ে গেছে আমার, কিন্তু আমি বয়স্ক অনেক মানুষ দেখেছি আমার যৌবনে যারা একটু ওইভাবে গলা ভারী করে এই ওইগুলো দেখে আমার তখন খুব খারাপ লাগতো যে মানুষ কষ্ট হচ্ছে ওইটা করতে গিয়ে, কিন্তু তবুও তিনি ওটা করছেন। অথচ মানুষকে ভালোবাসে হাসাতে পারলে, ভালোবাসতে পারলে তার যে কত আনন্দ সেও পাবে, আমিও পাবো। তো এইটা থেকে মানুষ কেন করে না বুঝতে পারিনি। তাই জন্য মিরাক্কেলে গিয়ে আমি ওইটা অনুভব করেছিলাম যে যতক্ষণ ওখানে থাকতাম ততক্ষণ হাসতাম। হ্যাঁ, হাসতাম। কিন্তু আমাকে হাসানো খুব আসছে, তাও নিয়ে অনেক কথা আছে। যেমন পারফরমেন্সের পর দেখে আমি হাসছি কম, আমি হাসছি না, তখন আমাকে জিজ্ঞাসা করতো সবাই যে আপনি হাসেন না। আগে তো নম্বর দেওয়া হতো, তো নম্বর আমি কম দিতাম, জমতো না বলে, কিন্তু কিছু তো জমানো হতো, সাউন্ড টাউন্ড দিয়ে চিন্তা করে এটা হয়ে ওই ব্যাপার হতো আর
জিজ্ঞেস করতো যে পন্দা 2 নম্বর কম দিচ্ছে কেন, হুম। কোন থেকে নম্বর বাড়ি নিয়ে যাবে, এসব বলতে বলতে ভালো লাগতো আমার শুনতে। আপনার কি মনে হয় যে হাসির অভিনয় করতে গেলে, হাসাতে গেলে নিজের হাসিটা খুব জরুরি? হ্যাঁ, কিন্তু এক্সপার্ট হবে না। ভেতরে নিজে না হাসলে, নিজে না জানলে, তাছাড়া মানুষ হাসে কেন, এইটা তো যারা হাসাতে আসেন তারা তো বেসিক জিনিসটাই জানেন না। মানে আমি তাদের অশ্রদ্ধা করে বলছি না, সবাই যে জানেন না তা না, কিন্তু জানেন না তো কেন মানুষ হাসে। যদি আমি এটা তখন থেকে আমি ওয়ার্কশপ করতে পারবো না এখন এখানে বসে। যদি একটা গ্রাফ ধরো, যে ধরো ডায়লগ 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 পজ পাঞ্চ লাফটার, এই যে গ্রাফ। মানুষ হাসে কেন, সোর্সটা কি? আমি এখানে কোনো ক্লাস নিচ্ছি না, কিছুই না, শুধু তোমার জানার জন্য বলছি। তোমার না জানার নেই এটা আমি কখনোই ভাবতে পারছি না। সেটা ওই দাঁড়িয়ে মানুষটা বলে গেছে। ট্র্যাজেডি এবং কমেডি দুটো সোর্স একটাই, সেটা হচ্ছে তোমার অসঙ্গতি। অসঙ্গতি থেকে হাসি, অসঙ্গতি থেকে বিষাদ, ব্যথা। তো এইটা যদি তুমি ক্রিয়েট করতে পারো, যেমন আমাদের সেই মাছে কোপালা লোকটা, দেখো না সারা জীবনে কি করে গেল। মানে বিষাদগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে, একটু করে হাঁটছে যাচ্ছে, মানুষ বুঝতে কী করবে ও এখন, এরপর আস্তে করে যাচ্ছে। হঠাৎ ওই দিক দিয়ে একটা গাড়ি আসছিল, টক করে হাত দেখে দাঁড়িয়ে চটকে উঠে পড়েছে, বেরিয়ে চলে গেল। মানে যাক। তো এইরকম সবসময় অসঙ্গতি ছাড়া, যেমন ধরো বর্ষাকাল, কথার কথা বলছি, হয়তো খানিক সময় যাবে তোমার। সে বর্ষাকালে সেই আমাদের শরৎচন্দ্রের মামা ছিল না, কোচানে ধুতি টুতি করে সে এসে ফিটফাট হয়ে সেই বর্ষাকালের মধ্যে যাচ্ছে, ছেলেরা সব আড্ডা মারছে, রকে ইট পাতা রয়েছে, সেখান থেকে পমসের জুতোটাকে ঠিক করে কোচা থেকে যাচ্ছে, না এক জায়গায় একটু ব্রিজ ব্যালেন্স হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে ওখান থেকে হাস্যরস, মানে হাস্যরোল উঠলো। তা ওই লোকটা জলের সঙ্গে হাসি হাসে উঠলো। ঠিক পরের দৃশ্যে দেখা যাচ্ছে একজন মানুষ এখান থেকে যাচ্ছে, তার খেটে ধুতি, খোঁচা খোঁচা দাড়ি, খুব দুর্বল, মনে হচ্ছে 1-1.5 দিন খাইনি, কিন্তু ওই রাস্তাটা পার হয়ে একটা দোকানে হয়তো যাবে, যে দেখে ওইখানে পড়ে গেছে। ওই 4টে ছেলে দৌড়ে এসে তাকে তুলবে, তুলে তাকে মানে শুশ্রূষা করবে, খেতে দেবে। তাহলে কেন, ওই তো একই তো ঘটলো। তাহলে সে অসঙ্গতি হচ্ছে হাস্যরস এবং কমেডির একই। তো এগুলো বুঝে যদি এগোনো যায়, আর হচ্ছে কি কথা বললেই তো হবে না, ওই যে বলার একটা ধরন চাই। ওইটা আমাকে যেমন মিরাকলে জিজ্ঞেস করতো, জিজ্ঞেস করে সবাই হো করে হাসছে, আপনি হাসছেন না কেন? তো আমি বলতে, দেখো ভাই, আমি 25-এ হেসেছি, আমার মিটারটা হচ্ছে 25। তোমরা যদি 25 পর্যন্ত দিতে পারো তাহলে আমি হাসবো। তোমরা 13, 14, 12, 11, 7, 9 দিচ্ছ, আমি হাসবো না। 25-এর পরে দাও, হো করে হাসবো। একদমই তাই। আমি বলে দিলাম এটা, মানে বুঝতে, মানে একটা অঙ্ক কষে বললে বুঝতে হবে। আমি তো আমার হাসি আসছে না, কিন্তু হাসি ছাড়া আমি বাঁচবো না, মজা ছাড়া আমি টিকতে পারবো না, 1 ঘন্টা চুপ করে থাকতে পারবো না। আপনি এটা জানেন যে মোটামুটি 1997-এর পর থেকে যাদের জন্ম তাদেরকে জেন জি বলা হয়। এই জেন জির কাছে আপনি খুব প্রিয়, মানে আজকের ডেটে যারা সদ্য যৌবনে পা দিয়েছে বা একদম কৈশোরের শেষ দিক, তাদের কাছে আপনি খুব প্রিয় অভিনেতা। তাই? একদমই তাই। আমাকে অনেকে বলেছে, ইনফ্যাক্ট আপনার নাম করেছে যে আপনাকে আনার জন্য, এবং তাদের ম্যাক্সিমামই কিন্তু 2000-এর পর জন্ম। তাই? এটা 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 কেমন লাগে? ও, এটা দারুণ, ইটস মাই প্লেজার। ভালোবাসাটা এমন মূল্যবান, এমন কি বলবো, এই যে এ মূল্য নির্ধারিত হয়নি সেইভাবে, মানে হয়েছে, আমার কাছে হয়নি। তো এইসব কথা শোনার পর আমার বুকটা তো ভরে যায়। ভালোবাসা পাওয়াটা, ভালোবাসা দেওয়াটা, এই ভালোবাসা তো কি, ভালোবাসা ইটসেলফ এমন মূল্যবান বস্তু এবং ধারালো অস্ত্র। এত বড় ধারালো অস্ত্র পৃথিবীতে আগে তৈরি হয়নি। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আজকের ডেটে ধরুন এই যারা নিউ জেনারেশন, তাদের এই পড়ার চাপ, এই চাপ, ওই চাপ ইত্যাদি চাপ নিয়ে না অনেকে হাসতে ভুলে গেছে। নতুন বাচ্চা ছেলে মেয়ে, তারাও হাসতে পারছে না, সবসময় টেনশন নিয়ে থাকছে।
তো আপনি একজন অভিভাবক হিসাবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে কি বলবেন তাদেরকে? দেখো, এগুলো তো সাবজেক্টিভ ব্যাপার। এই মনটা তৈরি করতে হবে যে আমি ব্যথা, হতাশা, প্রবলেম, এগুলোকে আমি যদি অবজেক্ট হিসেবে দেখি, আমার আশপাশে ঘোরাঘুরি করছে, ঢোকবার চেষ্টা করছে, কিন্তু আমি যে কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে আমার অন্যদিকে নজর দেওয়ার আর জায়গা নেই। তাহলে আমি কাজটা করব কি করে? তুমি নিজের, প্রথম হচ্ছে ফাইটটা নিজের সঙ্গে। এসব তো মানে ব্যথা বলো, হতাশা বলো, প্রবলেম বলো, অনিচ্ছা বলো, এগুলো সব তো সাবজেক্টিভ। এবং আমি যদি এগুলোকে বস্তু হিসেবে সামনে দেখতে পাই, আমাকে দেখতে হবে, কারণ ওগুলোকে আমাকে কাউন্টার করতে হবে। তা আমি যদি একটা প্রজেক্ট নিই যে এগুলোকে আমি বরদাস্ত করব না, আমি এইটা করব, আর এইটা করতে গেলে আমাকে রিল্যাক্স থাকতে হবে, আমাকে একটু আনন্দমুখর থাকতে হবে, একটু মজায় থাকতে হবে। তাহলে মানে বলি, একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট। নিশ্চয়ই। আচ্ছা, হারু সে লাস্ট বেঞ্চিতে বসতো, পড়াশোনা তো ভালো লাগতো না, কিন্তু সারা দিনে তাকে কেউ পড়তে দেখতো না, দেখতে হারু কিন্তু সারা বছর ভালো করে সে পাস করে যায়। হারু লাস্ট বেঞ্চার, সে জানলা দিয়ে আকাশ দেখে, পাখি ওড়া দেখে, হাঁস চড়া দেখে, পুকুরে গরু চড়া দেখে, এইসব দেখে। আর মাস্টারমশাই যে পড়াচ্ছে সেদিকে তার নজর নেই। হারু কম কথা বলে, চুপচাপ থাকে, বাসু ভাবে যে পড়ে কখন, পাস তো করে যায় ঠিক। ঘটনা ঘটলো একদিন যে হারু ওই লাস্ট বেঞ্চে বসে আছে, হঠাৎ দেখে স্কুলের কোণে একটা বড় ইঁদুর সে মাঠে খুঁড়ছে, একটু করে মাঠে খুঁড়ছে আর ঢুকে যাচ্ছে, একটু করে মাঠে খুঁড়ছে আর ঢুকে যাচ্ছে। হারু মানে সব কিছু ছেড়ে দিয়ে বিস্ময় হতবাক হয়ে অপলক দৃষ্টিতে এই সৌন্দর্য দেখছে, সুন্দর জিনিসটা কার্যটা দেখছে। মাস্টারমশাই পড়াচ্ছে, কিন্তু অঙ্ক পড়াচ্ছে, হারুর খেয়াল নেই। হারু দেখছে মাটি তুলছে আর একটু করে ঢুকে যাচ্ছে, মাটি তুলছে আর একটু করে ঢুকে যাচ্ছে। আহা, কি আনন্দ, কি আনন্দ! পৃথিবী একদিকে এইটা। মাস্টারমশাই পড়াচ্ছে, ছাত্রদের বলছে একটা অঙ্ক 3 দিন ধরে করাচ্ছি তোমাদের, এখনো মাথায় ঢুকলো না, গোবর পোড়া আছে, এই লাস্ট, এরপরে কিন্তু এই অঙ্ক আমি আর করাবো না এবং তোমাদের নিজের করতে হবে। বলে অঙ্কটা করলো, করে কি ঢুকেছে, ঢুকেছে মাথা ঢুকেছে, হ্যাঁ গোবর পোড়া মাথা ঢুকেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হঠাৎ হারুর দিকে নজর গেছে, হারু ঢুকেছে? বলে না স্যার, ন্যাসটা এখনো বেরিয়ে আছে। ক্লাসের ছেলেগুলো তো অবাক। এই হারু মোরালের ক্লাসে, আমি কেন বলছি পরে বুঝতে পারবে, মোরালের ক্লাস চলছে, তার মানে আগ্রহ সহকারে এটা শুনতে হবে। হারু কিন্তু বাইরে তাকিয়ে আছে, মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে তাকিয়ে আছে, গুরুত্ব দিচ্ছে না। এটা মোরালের, বড়টা বলবো না, ছোটটা বলি। বলে দেখো, জীবনে যদি সবটা না পারো, অন্তত অর্ধেকটা করো। হাফ এ লোফ বেটার দ্যান নো ব্রেড বলে তিনি একটা মোরাল গল্প বললেন একটা। জীবনে সবটা না পারলে অন্তত অর্ধেকটা করো। হারু শুনছে, শোনার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে মাস্টারটা কে রে, কিছুই জানে না। মনে হলো দেখে, হারুর লুকটা দেখে মনে হলো। সবাই হারুর দিকে তাকিয়ে বলছে কি ওভাবে তাকিয়ে আছে কেন মাস্টারমশাইয়ের দিকে? হারু কিন্তু ওইভাবেই তাকিয়ে আছে। এরপরে সব মাস্টারমশাই জিজ্ঞেস কি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হারু বুঝেছি স্যার, কিন্তু মানতে রাজি নয়। ওই মুখের কথা বলে। বলি সে কি কথা? জীবনে যদি সবটা না পারো অন্তত অর্ধেকটা করো, এটা তুমি মানতে রাজি নয়? না স্যার। কেন? ধরুন স্যার, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা 16 ফুট খাল পড়লো, আমি 8 ফুট লাফাতে পারি, তাহলে আপনার কথা বলতে মাঝখানে গিয়ে পড়তে হবে? আমি পারবো না। বলে অসম্ভব, হয় তুমি থাকো নয় আমি থাকি, এই স্কুলে দুজনে একসঙ্গে থাকতে পারবো না। তাহলে এই যে গম্ভীর ছেলেটা, তাকে কিছু ছুতে পারছে না। কাল কি হবে, তাহলে নম্বর পাবো না, ছুতে পারছে না। আমি বলবো তোমরা হারুর সঙ্গে একটু কনসাল্ট করো, কারণ এই হারু বড় হয়ে বিখ্যাত ডাক্তার হয়েছিল।
আমি বলছি এই হারু তোমার মধ্যেই আছে, মানে তোমাদের মধ্যেই আছে, যারা এর মধ্যে ভুগছে এত টাফ কী করে করবো, সেই হারু তোমাদের মধ্যেই আছে। সেই হারুকে খুঁজে বার করো, দেখবে সব ভয় ভীতি আশঙ্কা সব দূরীভূত হয়ে যাবে, তুমি রিল্যাক্স হবে, সব কিছু দেখতে পাবে, এটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে, প্রাণটা মানে কোথায় যেন দিল খোলার একটা ব্যাপার হয়ে যাবে, ওই চাপটা কমে যাবে, বিষয় বিকজ ইট ইজ সাবজেক্টিভ, এটা অনুশীলনও বটে। আপনার এই যে এতদিনের ধরুন অভিনয় জগৎ কেরিয়ার, এখন কি মনে হয় সব থেকে বেশি প্রাপ্তি কি? সব থেকে বেশি প্রাপ্তি আসলে ওটা কোনোদিন ভাবেনি তো। আমি তো হাঁটছি, আমি হাঁটা হচ্ছে আমার কাজ, যতক্ষণ না পর্যন্ত মানে ডেস্টিনেশন বা আই এম ডেস্টিনড সেই পর্যন্ত আমি হাঁটবো। হাঁটতে হাঁটতে আমার হাঁটা তো অভিনয় রাস্তা ধরে, এই রাস্তার ধারে ধারে যা যা পেয়েছি আমি কুড়িয়েছি, যা চকচক করেছে কুড়োতে গেছি, হাতে জ্বালা করছে ফেলে দিয়েছি, আবার যেটা অসুন্দর দেখেছি অভিজ্ঞতা বলেছি আছে অসুন্দরটা আবার কুড়িয়ে দেখি তো না, দেখলাম তার মধ্যে সুন্দর আছে, অভিজ্ঞতা হলো একটা। সেটা সব অসুন্দর ত্যাগ করছি না, ওই জন্যে কিছু অসুন্দর হাতে নিয়ে দেখি না এটা ভুল করেছি ফেলে, এই করতে করতে আমি এগোচ্ছি, পথ হাঁটছি, খালি পথ হাঁটছি, আর পেছনে যারা আসছে তাদের শুধু বলছি যে ডান দিক চেপে এসো না, একটু বাঁ দিক চেপে এসো, ডান দিকে গর্ত আছে। তারা হয়তো শুনে শুনে বলছে সুরটা বড় প্যাক প্যাক করে, বলার সাথে সাথে গর্তের মধ্যে পড়লো। আমার কাজ হচ্ছে যে আমি যে পথটা হয়তো 2 মাস লেগেছে অতিক্রম করতে, ওদের যাতে করে ওরা 2 দিনেই অতিক্রম করতে পারে, সেই জন্য হাজার ওই গালাগাল সত্ত্বেও তাদের শুধু একটু সতর্ক করি, এছাড়া আমার কোনো কাজ নেই। আপনার নিজের করা কোন ক্যারেক্টারটা আপনার সব থেকে বেশি প্রিয়? আমি সিনেমাওয়ালা করেছিলাম, একটা ছবি করেছিলাম সিনেমাওয়ালা, সেইটা আমার করে, কারণ ওটার মানে মধ্যে যে মেসেজটা ছিল, যে জীবনটা ছিল, যে গতিটা ছিল, যে অ্যানাউন্সমেন্ট ছিল, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জীবন গড়ার ক্ষেত্রে, একটা ক্যারেক্টার গড়ার ক্ষেত্রে আমি ভীষণভাবে হয়েছিলাম, মানে নিজেকে বেশ মশলা পেয়েছিলাম, ওইটা করে খুব আনন্দ পেয়েছিলাম আমি বেশ তখনকার মতো। এটা হ্যাটস অফ টু কৌশিক গাঙ্গুলি। আর ধরুন দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, মানে আমি যদি জিজ্ঞেস করি যে আস্তে আস্তে যে পরিবর্তন, যে টেকনিক্যাল আরো ইকুইপমেন্টস আসা, এইগুলোতে কি অভিনয় সহজ হয়েছে নাকি শক্ত হয়েছে, আপনার কি মনে হয়? এটা ভালো বলেছো, ওটা তো বাইরের, অভিনয়টা তো অভিনয়ের কোনো বিকল্প নেই, অভিনয়ের কোনো বিকল্প নেই, সেটা যিনি করবেন অভিনেতার উপরে সব, সেটা মেশিন দিয়ে কিছু করা যাবে না, মেশিন দিয়ে কিছু করতে হবে। এখন তো হচ্ছে সব, মানে শুধু আ করলেই গান হয়ে যাচ্ছে, তাই না? মেশিনে আটাকে নানা রকম আ ই করে বিস্তার করে সুরে ফেলে দিচ্ছে, কিন্তু অভিনয়ের ওখানে একটা আলো কাটলে কিছু যায় আসে না। হ্যাঁ, একটা মানে ধরো মঞ্চের ওপরে একটা পর্দা যদি একটা ছেঁড়া থাকে তাতে কিছু যায় আসে না, সে মানুষ ঠিক দেখে নেয়, কিন্তু অভিনয়ের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমাদের যে একটা বই আছে না 5 ফান্ডামেন্টালস, সেখানে ধরো 90% হয়তো শুধু পিকচারাইজেশন, কম্পোজিশন, ইলাস্ট্রেশন সব দিয়ে ভরা আছে, প্যান্টোমাইম, কিন্তু অ্যাক্টিংয়ের কথা সেখানে 5% হয়তো আছে। সুতরাং মানে যতই সাজগোজ করো না কেন, যতই আলো দাও না কেন, যত বিজ্ঞানকে দিয়ে তুমি দর্শক এটি চমকাবে, এটি চমকিত হবে, এটি ওহো করবে, উল্লসিত হবে, তারপরে যখন মালটা আটকে যাবে ওখানে এইটা করবে, ওর কোনো বিকল্প নেই, ওটা তো মেশিন দিয়ে করা যাবে না, অভিনেতাকেই করতে হবে, শুধু তাকে সমৃদ্ধ হতে হবে। আপনার মতো মজার মানুষের থেকে আমার একটা মজাদার ঘটনা শুনতে ইচ্ছা করছে, তা এখন কিছু মনে পড়ছে যে এরকম? হ্যাঁ, একটু একটা শেয়ার করুন আমাদের শেয়ার করছি। যেমন ধরো আমি একটা মানে স্বপ্ন নিয়ে বাঁচি, সব মানুষের মধ্যে একটা স্বপ্ন থাকে, একটা বিশ্বাস থাকে, একটা গোল থাকে, সব কিছু থাকে, সেটাকে কেউ আদর্শ বলে, কেউ দর্শন বলে, ইত্যাদি ইত্যাদি। এরকম সব মানুষের মধ্যে একটা ভাবনা কাজ করে। তা আমার কাকা, মেজো কাকা খুব দুরন্ত ছিল, প্রচণ্ড দুরন্ত,
এটা আমার দিদার কাছে শোনা, হুম যে সে মানে এত দুরন্ত ছিল যে দাদামশাইয়ের কাছে মার খেত, কিন্তু তার দুরন্তপনা কোনোদিন কমেনি। এবং আমি যখন এই কাকাকে যখন আমি দেখেছি, তখন কাকা মানে বৃদ্ধের একটু আগে, বৃদ্ধ হয়ে যাবার আগে পর্যন্ত সময়, সেই সময় আমি দেখেছি, যার গল্প আমি বলছি তোমাকে, আমি দিদার কাছে শুনেছিলাম। তো এই কাকা মানে দুপুরবেলায় ধরো সবাই ঘুমিয়ে আছে, কাকাদের বিষয় সম্পত্তি জানিস, মানে বাবার মেজো ভাই আর কি, সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি এলো, মানে ধান উঠে গেছে, গোলায় চলে গেছে ধান, আর খড়ের গাদা সেই মন্দির করা থাকে, একটা দেশলাই মেরে দিল সেখানে। অর্ধেক পুড়ে যখন আরেকটা পুড়তে যাচ্ছে, সেই সময় চিৎকার চেঁচামেচি, হই 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 হই, আগুন নেব, বলাই নেই, মানে বলে আমার বলাই কাকার নাম ছিল, করতে খুঁজে পাবে না তাকে, কারণ সবাই জানে সে একটা গাছের ফলের বাগান ছিল, সটি বাগান ছিল, সে হয় ওই সবেদা গাছের মাথার ওপরে, আর না সটি বাগানের মধ্যে কোথায় ঢুকে থাকবে, কেউ কেউ খুঁজে পাবে না সেখানে, এরকম। তো এই কাকা খুব দুরন্ত, সাদা হাঁস কড়াই, মানে দুধ জাল হচ্ছে, সাদা হাঁস সে কড়াইতে ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে বিরাট ওদের পয়সা ঘর ছিল আর কি, সে শহর পড়বে, সেই শহর থেকে ঘি হবে ইত্যাদি ইত্যাদি, সে তারা তো দাপাদাপি করে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, জিজ্ঞেস করলো এটি করলি কেন? বলে সাদা দুধে সাদা হাঁস কীভাবে সাঁতার কাটে তাই দেখছিলাম। এই হচ্ছে তার। আমি মূল জায়গায় আসছি, এটা না দিলে পরেরটা মজা পাবে না। দাদামশার গুরুদেব এসেছে, তো সে তো 7 দিন থাকবে ওখানে, 24 লেজ্জে পেয়েও করবে, গ্রামের মেয়েরা সব আসবে, উপরে ওখান দেবে, এ দেবে তা দেবে। আর ওইখানে তিনি সব যে সমস্ত বাণী দেন, সেগুলো গ্রামের গরিব মানুষ ছেলে পড়ে, তারা মানে বেড়া ছেলেও আছে, তারা সব শোনে অবাক হয়ে। তো এটা চলছে, 7 দিন ধরে চলবে। আর কাকা তখন জাস্ট কিশোর, সে খেলতে গেছে, তখন আমরা খেলেছি এটা, কাঁচা বাতাবি লেবু নিয়ে বল খেলতাম। আচ্ছা, গ্রামে। কাকা ফিরেছে, তো একটা কাঁচা লেবু খেলতে খেলতে ফেটে যায়, আবার পারে, তো সেটা একটা রয়ে গেছে আর কি, সেটা খেলা হয়নি, হাতে নিয়ে ঢুকেছে, ঢুকে ওই গুরুদেব তখন বাণী দিচ্ছে আর কি, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তো বলছে দেখো, এগুলো আমার দাদুর কাছে শোনা, মানে হ্যাঁ দিদার কাছে শোনা, মানে আমরা দাদু দাদুর কাছে করতাম। বলছে বলাই তখন এসে ওই দাঁড়িয়ে আছে, তা গুরুদেব বলছে সবাইকে, দেখো এই যে মায়া, পৃথিবী হচ্ছে মায়া, তুমি ভাবছো তুমি আছো তাই তুমি আছো, হ্যাঁ নইলে তুমি নেই। এই যে আমি ভাবছি আমি আছি তাই আমি আছি, তুমি যে আমাকে দেখছো, তুমি দেখছো, তুমি ভাবছো আমি আছি তাই আমি আছি, নইলে কিন্তু আমি নেই। এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে শুনেছে, শুনে কাঁচা বাতাবিটা গুরুর মাথায় গাডাম করে মেরে দিয়ে দৌড়, ব্যাস খোঁজ মেরে। তো গুরুদেব তখন চিৎকার করে হই করছে, না না ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, হ্যাঁ আমরা মাল ধরা পড়ে গেছে আর কি। এবার খুঁজে 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 তাকে পায় না। তো সন্ধ্যের দিয়ে তখন হেরিকে নিয়ে তখন মানে মা তো মানে দিদা তখন, মানে এই পাশের দিদা, যে দিদার কাছে গল্প শুনছি সে দিদা না, এটা হচ্ছে মানে কাকার মা আর কি, কান্নাকাটি করছে, কোথায় গেল কোথায় গেল। তারপর তো খুঁজে নিয়ে আসা হলো, গুরুদেব বারণ করেছে মারতে। এবার সবাই বসেছে, জল টল মাথা দিল, সে কাদা ফাদা মাখা, কোথায় ঘাপটি মেরে পড়েছিল। তো এসে তারপর যখন জিজ্ঞেস করা হলো, তুই গুরুদেব মারলি কেন, কাঁচা এই তো মারলি কেন, বকাবকি করছে, চুপ করে আছে। তো বলছে কী রে বল, এই মারলি কেন? আমি দেখছিলাম উনি আছেন কিনা, এই হচ্ছে উত্তর। বলছে তুমি ভাবছো আমি তাই, নইলে আমি নেই। ওইখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, বলে আমি ভাবছি তাই আছি, নইলেও নেই, আজ দেখি তো, বলে ঝেড়ে এই হচ্ছে আমার এই আছে, এই বংশের। কিন্তু আমি, তা আপনি কি রিয়েল লাইফে সবসময় এরকম মজা করে থাকেন? হ্যাঁ, লাইফটা তো রিয়েল লাইফ, আমার তো আর কোনো লাইফ নেই, তোমার একটাই লাইফ, রিয়েল লাইফ। না আরেকটা আছে না, অভিনেতা লাইফ, ওটা তো মিথ্যাচার, ওটা তো রিয়েলিটি নয়। এদের আবার ক্লাস নিতে হবে। রিয়েলিটি অ্যান্ড আর্ট তফাৎ আছে তো, একদমই তাই। সত্য শিল্প নয়, সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ, ওটা মিথ্যাচার। মঞ্চের উপরে যা হচ্ছে
ক্যামেরার সামনে যাচ্ছে সব মিথ্যাচার। কিন্তু মজা হচ্ছে মিথ্যেবাদী হিসেবে তোমাকে অভিযুক্ত করে কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ তখন ওটা শিল্প হয়ে গেছে। মজা এইটা দেখো না তুমি, অনেকে বলে একটা অ্যাক্টিং দেখে বলে ও কি ন্যাচারাল অ্যাক্টিং করলো, কি স্বাভাবিক অভিনয় করলো। যারা এগুলো বলেন তাদের কাছে মানে প্রশংসা করার আর কোনো ভাষা তাদের জানা নেই বলে ওই কথাগুলো বলেন। কিন্তু ওগুলো স্বাভাবিক অভিনয় বলে কোনো অভিনয় নেই, ন্যাচারাল অ্যাক্টিং বলে কোনো অ্যাক্টিং নেই। অ্যাক্টিং দুই প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। কিন্তু তারা ভালোবেসে বলে, আর কোনো শব্দ খুঁজে পায় না বলে বলে। তো যেটা নিয়ে তুমি বললে যে অভিনেতা, হ্যাঁ অভিনেতা তো মিথ্যাবাদী, যিনি করছেন তিনি তো তা নয়। সত্যতর হচ্ছে অভিনেতা, আর যে ক্যারেক্টারটা পার্ট সেটা তো মিথ্যা, সেটা তো সত্যি নয়। সন্দীপ রায়ের যে ডিরেকশন ছিল, ওই ফেলুদার যে গল্পটাই হয়েছিল বোম্বাই, সেই ওই সিনেমাটা আপনার অভিনয়ের এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। অভিনয় এক্সপিরিয়েন্স মানে মানিকদার যে অরিজিনাল গল্প, সেই গল্পে পুলক ঘোষাল ছিল জটায়ুর থেকে ছোট। অরিজিনাল গল্পে বাবু যখন চিত্রনাট্য করে তখন পুলক ঘোষালকে বড় করে দেয় জটায়ু থেকে। আচ্ছা, তা নিয়ে অনেক কথা হয়েছিল। তো ও বলেছিল যে দেখো না কি হয়। আর সবচেয়ে আমার মানে প্লাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি তো নর্থ ক্যালকাটার মানুষ। আমি নর্থ ক্যালকাটার চাল চলন কথা, আর যেহেতু এই পুলক ঘোষাল নর্থ ক্যালকাটার, কেন মানিকদা তো নর্থ ক্যালকাটা থাকতেন, তো গড়পাড়ে থাকতেন, তো 6 বছর বয়স পর্যন্ত, কি তারও একটু বেশি বোধ হয়। তো ওখানকার যে নর্থ ক্যালকাটার একটা স্টাইল আছে কথা বলার, সেটা আমি আমার ছাত্র জীবন থেকে ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি। তারপরে আমি যখন সিটি কলেজে পড়তাম, সেখানেও আর একজন বন্ধু ছিল, সে নর্থ ক্যালকাটা মানে অমিত রায় আর কি, শেষের কবিতার অমিত রায়। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, সে কোচানো চুল, ফর্সা গিলে করা পাঞ্জাবি পরে, পামসু পরে কলেজে আসতো। ফর্সা টকটক করছে, মুখটা মানে নবাব খা শাম চুপসে গেলে যেরকম হয় সেই রকম মুখ আর কি, টোল খাওয়া মুখ, এখানে সব গেরন লাগা, কিন্তু খুব ফর্সা। সে ওই রকম কথা বলতো। সুতরাং তার সঙ্গে আমার কলেজ লাইফ গেছে। আমার পাড়ার যারা ছিল, হান্টুস বলে একজন ছিল, সেরকম করে কথা বলতো। নর্থ ক্যালকাটার একটা কথা তুমি শুনেছো কিনা জানি না, ওই মানে 70% কথা মুখের মধ্যে ফর্ম করে, সবটা না, 70%। আচ্ছা, আর 30% মানে ডেলিভারি হয়। শুনে বোঝা খুব মুশকিল, তুমি বুঝতে পারবে কিন্তু লিখতে পারবে না। যেমন ধরো, বুঝলি না, বুঝলি না এটা, বুঝলি না, এবার লিখতে পারবে না, এটা লিখতে পারবে না। হ্যাঁ, হয়েছে কি, 6 বছর বুঁদে দিয়েছে, বুঝলো, 6 বছর বুঁদে দিয়েছে, 6 বছর বুঁদে দিয়েছে, তুমি বুঝতে পারবে কিন্তু লিখতে পারবে না। এটা অদ্ভুত, এইটা আমার জানা ছিল। সুতরাং ওই পুলক ঘোষাল একটা ক্যান্টার করে দিয়েছিল। মানে আমি আমারটাই বললাম ক্যান্টার করে দিই, কারণ এরকম সময় আমি প্রচুর পুরস্কার পেয়েছিলাম ওটা করে। আমার খুব ইচ্ছা করে এটা জানতে যে আপনি এই অভিনয় জগতের শুরুটা কোথা থেকে হলো? এই শুরুটা মাপা খুব কঠিন, ওটা শুরু নয়, ওটা একটা কি হয়, আমরা যে পাড়ায় থাকি আর কি, যেখানে থাকতাম এবং এখন যেখানে থাকি একই পাড়া, তো সেখানে নিমাই সরকার বলে একজন ছিলেন আর কি, আমাদের দাদা গোছের। তিনি বছরে 2-3টে নাটক করাতেন আমাদের দিয়ে, যে আমরা যারা কিশোর, মানে যৌবনে পৌঁছতে তখন 4-5 বছর বাকি। তো সেই সময় বছরে 2-3টে নাটক করাতেন। যেহেতু তিনি নিজে অকৃতদার ছিলেন, নিজে সঙ্গীত চর্চা করতেন, মানে গানও গাইতেন, লিখতেন, সুর করতেন, ছবি আঁকতেন, যার জন্য তার একটা সাংস্কৃতিক মনন ছিল। তিনি আমাদের ওই কিছু কিশোরকে নিয়ে সারা বছর মেতে থাকতেন। তো এই নাটক সিলেকশনটা তিনিই করতেন, আমাদের দিয়ে করাতেন। সেই তখন থেকে শুরু হলো আর কি।
আর আমরা বছরে ওই যে দিনটা কবে আসবে তারপরে রিহার্সাল 1 মাস ধরে 2 মাস ধরে রিহার্সাল, এইটা একটা দারুণভাবে এনজয় করতাম, খালি এনজয়। তো এই হতে 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 এমনও হয়েছে যে মানে আমার 14 বছর বয়স তখন, কি 13 কি 14 বছর বয়স এরকম মনে আছে, যেগুলো ভোলা যায় না। আমি একটা বৃদ্ধের অভিনয় করেছিলাম, 90 বছর 92 বছরের বৃদ্ধ, পাগল। হ্যাঁ হ্যাঁ বাপরে। তো যাই হোক, মানে তখন লোকের করতালির ধ্বনি, উচ্ছ্বসিত প্রশংসা, ভালোবাসা। আমি সেই সময় একটা সোনার মেডেলও পেয়েছিলাম। তখন হচ্ছে সোনার দর কম ছিল, যাই হোক পেয়েছিলাম আর কি। তো আরও অনেক ঘটেছে। সকালবেলা যেদিন শনিবার দিন রাত্রিরে হয়েছে, রবিবার দিন সকালবেলা বেরিয়েছি খেলতে। তো আমি তো একটু আগে বেরোতাম, পড়াশোনা খুব ভালো ছিলাম না বলে। তো ওই নিমাইদার এক বন্ধু, প্রায় 6 ফুট 2 ইঞ্চির মতো লম্বা, এই বিরাট চেয়ার, আমাকে হঠাৎ আমি রোগা ছিলাম, কোলে তুলে নিয়ে আমাকে চুমু খাচ্ছে, আদর করছে। হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ আমি ভাবছি কি, আর বিরাট চেহারা, তো আমি ভাবছি একটু এত চাপবে এটা, কালকেও তো লোকটাকে ভালো দেখলাম, আজকে পাগল হয়ে গেল, আশপাশে কাউকে দেখছি না যে আমাকে রক্ষা করবে। তো নিমেদের বাড়ির পাশেই আর কি, ওটা আমাদের একটা মাঠ ছিল। নিমেদের বেরিয়েছে, কেটে বিজন ডাকছে, বলে কি ছেলেটা কি করেছে, নামিয়ে দিয়েছে তখন আমাকে, ছেলেটা কি কালে করেছে, ও বলে আমার চুমুটুমু খেলে, খেয়ে বলছে আমার মাথায় যত চুল আছে ওর শতাই হোক অমুক ওর আশীর্বাদ করলো। তো তখন একরকম গেছে, কিন্তু একটু যখন 2 বছর 3 বছর বাদে যখন ওইটা ভাবছি, তখন একটু শিহরিত হচ্ছি, ভালো অন্য অনুভূতি লাগছে গায়ে। তারপরে যখন ধরো এইভাবেই করছি, পাড়াতেই নাটক করছি, আমাদের একটা গ্রুপ ছিল কেবলম বলে, সেখানে সব বন্ধুরা মিলে নাটক করতাম। তখন নিমাইদাও আছেন, মানে আমরা তখন একটু স্কুল কলেজে পড়ছি সেই সময়। তারপরে যেটা হলো, তখন আমি চাকরি করছি, চাকরিতে ঢুকে গেছি। চাকরিতেও অফিস ক্লাবে যেরকম হয় সেরকম বৎসরান্তে একবার, ওটা তো আমি নাটক বলি না, রিপু দমন, সেটাও করছি। mid-60s তখন আমি চাকরি করছি। আমার এক বন্ধু, ও তার আগে আমি একটা গেছি, মানে গ্রুপ থিয়েটারে গেছি, কারণ একটা অফিসে নাটক করতে করতে, আমাদের অফিসে নাটক করতে করতে একজন বাইরে থেকে তো ডাইরেক্টর নেওয়া হতো, তো তিনি দেখে শুনে বললেন যে আমার গ্রুপে চলো। নাম ছিল অমল কর, অনুশীলন সম্প্রদায়ের মধ্যে ছিলেন ওরা। ছিল আমাদের চারুদা ছিল, ইলিয়াস, তারপরে আরেকজন কি ছিলেন, বহুরূপী থেকে বেরিয়েছিলেন ওরা। যাই হোক, সেই অমলদা আমাকে নিয়ে গেল তার গ্রুপে, প্রাচীতীর্থ, সেইখানে নাটক করেছিলাম। এখন যেই আমাদের আছে না সাংবাদিক, ওর নাম হচ্ছে বাল্মীকি, আনন্দবাজারে আছে, ওর বাবা লেখা নাটক, সেই নাটক করলাম। তারপরে ঋত্বিকদার একটা নাটক করেছিলাম, সেটা ছিল শাঁখো, সেটা খুব হই হই করে করা হয়েছিল। সেইভাবে ঋত্বিকের সঙ্গে তখন আলাপও হলো, তারপরেও আলাপ হয়েছিল। সেই শাঁখো করে খুব বেশ প্রথম মানে গ্রুপ থিয়েটার করছি আমি। মিনার ভাই হয়েছিল, কালিদা এসে মেকআপ করে দিয়েছিল আমাকে, কালী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঋত্বিক এসেছিল, পাইচারি করছিল। তারপর থেকে আপনার আস্তে আস্তে অভিনয় জগৎটা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনার এই দীর্ঘ জীবনের যে অভিনয় জীবন, সেই জীবনে আপনার কি মনে হয় যে কোন ডিরেক্টর এরকম আছেন যারা আপনার অভিনয় দক্ষতাকে আরো সার্ভ করেছে, আরো আপনার অভিনয় দক্ষতা আরো বেটার হয়েছে, তাদের সাথে কাজ করে আপনি নিজেকে আপগ্রেড? না, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে কোনো পরিচালক আমার অভিনয়কে ওরা শার্প করতে পারেনি, শার্পনেসটা ভেতরেই থাকে, সে আবিষ্কার করেছে। একদমই তাই। হ্যাঁ, সে যদি আমাকে নিয়ে না চেষ্টা করতো, তাহলে ওই শার্পনেসটাই আমার ভেতরেই থেকে যেত। আমি তো নিজে লাফালাফি করতে পারবো না। তো সেখানে যারা যারা এটা করেছেন, তারা নিজেরা বুঝেছেন এবং আমিও বুঝতে পেরেছি যে আমার ভেতরে এটা ছিল। হ্যাঁ, প্রথম যেমন হলো সেটা হচ্ছে বাবু, মানে আমাদের সন্দীপ রায়। ও এমনি আমাকে দিয়ে ছোট ছবি করিয়েছে, কিন্তু বড় ছবি করলো পর্দাতেও প্রথম, সেটা হচ্ছে বোম্বাইয়ের বোম্বেটে। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তো ওইটাতে আমি দেখলাম তো
আমি তো খেলার মাঠ পেয়ে গেছি, হ্যাঁ, তো লম্বা খেলা হলো এবং তাতে করে বোঝা গেল যে আমার খেলা ঠিক আছে, মানুষ প্রশংসা করলে ইয়ে পেলাম, হালকা একটা স্বীকৃতি পেয়ে গেলাম, মানে বোধহয় কে হয় না, ও আচ্ছা এতদিন চিনতে পারিনি তো, এরকম একটা সাউন্ড যেন শুনলাম, আনন্দ পেলাম। এই মানে আপনার জীবনে অভিনয় জগতে সব থেকে বড় পুরস্কার কি? এখনো হয়নি, ওটা কেউ কেউ বলতে পারবে না। জীবদ্দশায় এইটা আমার সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এটা বলা যায় না, কারণ আমি তো জানি এরপরে যদি আরেকটা পাই তা কি বলতো, তাহলে আমার সর্বশ্রেষ্ঠ কখন হবে, ওটা বলা যায় না। একদমই তাই। আর এবার এরুস, মানে আপনার সাথে খুব মজার গল্প করতেই ভালো লাগে। একটু সিরিয়াস কথা জিজ্ঞেস করছি যে এখন বাংলা ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা হয়, এটা হচ্ছে ওটা হচ্ছে না, ওটা হচ্ছে এটা হচ্ছে না, আপনার অবজারভেশনে কী লাগে যে বর্তমানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? এটা কি জানো তো, আমি যদি নতুন কিছু দেখতাম তাহলে বলতে পারতাম তোমাকে। তুমি যেটা দেখেছো, সব মানুষ যেটা দেখছে সেটা আমিও দেখছি, সুতরাং যা আমাদের দেখা আছে, হঠাৎ একজনের মুখ দেখে শুনে করে নতুন কি দেখবো, তুমিও রিয়েলাইজ করছো, আমিও রিয়েলাইজ করছি, কিন্তু উইচ ইজ আনডিজায়ারেবল। কারণ আমাদের ভারতবর্ষে অন্যান্য প্রভিন্সে দেখো, তারাও তো ছবি করছে, রমরম করে ছবি করছে। তারা এই যে সাউথে তো তারা তো সকালে তারা সিনেমা দেখে, সকালে সিনেমা দেখে, ভালো একটা ছবি হলে ছুটি হয়ে যায়। তো এই যে আনন্দের জায়গাটা, সেই আনন্দ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আসলে যার যা কাজ সেইটা যদি সে না করে বা তাকে দিয়ে না করানো হয়, তাহলে তো একটা ডিসাস্টার আসবেই। সেই রকম কিছু হচ্ছে মনে হচ্ছে। বাংলা ফিল্মের সব থেকে বেস্ট টাইম পিরিয়ড কোনটা ছিল? সব থেকে বেস্ট হয় না, বেস্ট বললে আর সব থেকে বলা দরকার আমারই ভুল, মজা করলাম। এইটা মুশকিল, কি জানি তো, যখন বেস্ট টাইম ছিল আমরা বলি কি জানো, ওল্ড ইজ গোল্ড এরকম বলি, এটা আমি সবসময় মানতে রাজি নই। কারণ এই আজকে তোমার সঙ্গে কথা বলছি, কালকে তো এটা ওল্ড হবে, তাহলে এটা যদি গোল্ড, তারপর কালকে যে আর একটা কথা যখন তুমি শুরু করবে, তখন দেখা গেলো যে আজকের যে সেটা আরো ভালো। তাহলে যে কোনো সময় অতীতে যেমন ভালো ছিল, তেমনি মন্দ শব্দটা ব্যবহার করবো না, ভালো মন্দ মিশিয়েই তো একটা যুগ, একটা দিন, একটা মানে রাত, একটা সব কিছু। তো সেই অতীতে যেমন ভালো ছিল, মন্দও ছিল, মানে সবটাই কি গ্রহণযোগ্য ছিল? না। সবটাই কি অগ্রাহ্য ছিল? না। আজকের দিনে মানে সেটা যখন ওইটা যখন ছিল, এই আজকে তেমনি সবগুলো ভালো, সবগুলো খারাপ, কথা বলতে পারবো না, কারণ এটা যখন পরশুদিন আলোচিত হবে, তখন তাকে আর একটা নতুনের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তাই সব পিরিয়ডেই, অতীত বলো, বর্তমান বলো, ভবিষ্যৎ, সবসময় ভালো মন্দ মেশানো চলে। আমাদের কাজটা কি? আমরা যারা মানে যারা এই পারফর্মিং আর্টে আছেন বা যারা সৃষ্টি করছেন, তাদের কাজটা কি? অতীতের যা কিছু সুন্দর সেটা বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ো। এই তো পথ, এই তো উপায়, এই তো প্রসেস। তো এইটা যে যত ভালো করতে পারো, হঠাৎ ওল্ড ইজ গোল্ড আর এখন সব অপগম্য, তা বললে কি করে হবে? আমাকে সজাগ থাকতে হবে, অতীতে কত সুন্দর ছিল, সেই সুন্দর আমি বর্তমানে যা, তার সঙ্গে মিশিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব বলে আমার পথ হাঁটতে হবে। এই তো একটা কথা আমি যারা অভিনয় জগতের সাথে আমার বন্ধুরা যুক্ত, তাদের থেকে শুনেছি যে অভিনয়ের যে সেটা সে সিরিয়াল করুক বা সিনেমা করুক, তারা বারবার বলে যে অভিনয়ের মানে খুব সে পলিশড হয়, তার অভিনয় দক্ষতা বাড়ে নাটক করলে। এটা কি বাস্তব? একদম বাস্তব, বাস্তব এবং বাস্তব, বাস্তব এবং বাস্তব। এটা কেন হয়? কেন হয়? কারণ ওটা হচ্ছে একটা অনুশীলনের জায়গা। একজন আনকরা মানুষ যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এসে সংলাপ বলবে, তাকে তো মুখস্থ করতে হবে সংলাপটা। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে সে তো জানে না আমার সামনে কি আছে, এই সামনে রাইট অমুক, হ্যাঁ এইসব সংলাপ বলতে হবে, কেঁপে যাবে। কিন্তু মঞ্চ যেখানে অভিনেতা তৈরি হয়, সেখানে মঞ্চে অভিনয় করলে এক কথায় যেটা হচ্ছে যে স্টেজ ফ্রাইটনেস, মঞ্চ ভীতি, সেটা প্রথমে থাকবে, আস্তে আস্তে সেটা কেটে যাবে।
তারপরে আস্তে 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 একটা নাটক করতে গেলে 3 মাস রিহার্সাল দিতে হয়। এই যে রিহার্সালের সময় একটা অনুশীলন, আস্তে আস্তে নিজেকে তৈরি করা, তোমার ভেতরে যত মানে অসঙ্গতিগুলো আছে, খামতিগুলো আছে, সেগুলো আস্তে 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 ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমার মানে যেটা সবচেয়ে বেশি এসেন্সিয়াল সেটা রিল্যাক্সেশন অফ মাসল, শরীর শৈথিল্য যেটা, সেটা মঞ্চে করলে তুমি সেটা পেয়ে যাবে। যত দিন যাবে তখন যত বেশি তুমি শরীর শিথিল হবে ডিউরিং অ্যাক্টিং, কথা বলার সময়। কারণ তুমি যা বলছো সেটা তুমি স্মরণে রেখে বলছো। অনেক সময় ইম্প্রোভাইজ করা হয়, সেটা পরের কথা। তারপরে কি মঞ্চে করলে অভিনয় করতে 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 তোমার একটা ফ্রাইটনেস এটা চলে যায়। এবার হতে হতে তুমি যখন নিজেকে উপযুক্ত মনে করতে পারো, যে কনফিডেন্স যেটাকে বলা হয়, হ্যাঁ, আত্মসচেতনতা, সেইটা যদি অর্জন করে ফেলো, তখন তুমি যে কোনো জায়গায় গিয়ে, সে ক্যামেরার সামনে বলো বা মানে আয়নার সামনে বলো বা অন্য মঞ্চে গিয়ে বলো, সে তুমি সব কিছু তুমি, কারণ তোমার তখন কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আত্মপ্রত্যয়, যেটা প্রত্যয় না থাকলে সৃষ্টি করা যায় না, সেটা তুমি অর্জন করে ফেলেছো। সুতরাং মঞ্চ হচ্ছে 1 নম্বর, মঞ্চ 2 নম্বর, মঞ্চ 3 নম্বর। আরেকটা কথা বলুন, আমার খুব জানতে ইচ্ছা করে যে এখন বলা হয় যে অ্যাক্টিংটা খুব মানে বেসিক জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন অভিনয়কে প্রকাশ করার জন্য তো অনেকগুলো মিডিয়াম চলে এসছে, অনেকে সোশ্যাল মিডিয়াতেও নিজের মতো করে করছে। ভালো অভিনেতা বা ভালো শিল্পী হওয়ার জন্য কোন কোন গুণগুলো থাকা উচিত? দেখো, আমি অভিনয়টা করি কি দিয়ে, প্রশ্ন আসবে এটা। আমি তুমি তো শান দেবে সেগুলো, আমরা কি দিয়ে অভিনয় করি বলো? এই যে একটু প্রশ্নটা করলে, তাহলে আমি বলি আমরা কি দিয়ে অভিনয় করি, সেটা আমিই বলবো তোমাকে তো আমরা কি দিয়ে অভিনয় করি? শরীর এবং সত্তা দিয়ে অভিনয় করি, এর বাইরে আর কিচ্ছু নেই। ভালো করে ভেবে দেখো, শরীর এবং সত্তা। তো এই দুটোকে যদি আমি সজাগ করতে পারি, শানিত করতে পারি, তাহলে অভিনয় করার ব্যাপারে আমি খানিকটা তৈরি হলাম। এই সত্তার উপরে অনেক আলোচনা আছে, কারণ সংলাপ যে আমি বলবো অনেক ব্যাপার, জানো তো, এদিকে একবারে পুরো একটা মানে কি হবে, এপিসোড হয়ে যাবে। এপিসোড না, মানে আমরা সংলাপ বলার জন্যই তো একটা বিরাট একটা এপিসোড হয়ে যাবে, মানে ওয়ার্কশপ হয়ে যাবে। সংলাপে বলতে গেলে আমাকে কি 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 মাথায় রাখতে হবে, কারণ মাথার তো তুমি তো এই যে বললে সংলাপ বলতে গেলে আমাদের মাথায় রাখতে হবে। এই তুমি একটা পজ দিলে, তুমি তো আমাকে ওভারল্যাপ করলে না, তাহলে এগুলো আমরা ব্যবহারিক জীবনে সব কিছু করি। মানে ওই সেলডাম কিপ ইট অন মেমোরি। মানে আমরা ডেইলি লাইফে এগুলো প্র্যাকটিস করি, কিন্তু যেই মঞ্চের ওখানে গেলাম ভুলে গেলাম সব। সেখানে এমফ্যাসিস কোথায় যাবে, মানে মানে কি বলবো, এমফ্যাসিস যেটা গুরুত্ব, সেটা কোন শব্দের উপরে দিলে মানেটা বেরোবে। যেমন ধরো, এটা আর বেশি এগোনো ঠিক হবে না, আমি কাল সকালে তোমার সঙ্গে, আমি রবিবার দিন সকালবেলা তোমার সঙ্গে শ্যামবাজারে কেনাকাটা করতে যাব না, এই যদি সংলাপ হয়, তাহলে দেখো শুধু তোমার মনোগত ইচ্ছাটা কোন শব্দের উপরে গুরুত্ব পেলে বোঝা যাবে যে তোমার মনোগত ইচ্ছাটা কি। আমি রবিবার দিন সকালবেলা তোমার সঙ্গে যাবো না, তা অন্য কেউ যাক। আমি রবিবার দিন তোমার সঙ্গে শ্যামবাজারে কেনাকাটা করতে যাব না, অন্যদিন চলো। আমি রবিবার দিন শ্যামবাজারে তোমার সঙ্গে কেনাকাটা করতে যাব না, তুমি গড়িয়াহাটে চলো, বেহালে চলো। আমি রবিবার দিন সকালবেলা শ্যামবাজারে তোমার সাথে কেনাকাটা করতে যাবো না, অন্য কারোর সাথে যাবো। তাহলে এবার আমি রবিবার দিন সকালবেলা তোমার সঙ্গে শ্যামবাজারে কেনাকাটা করতে যাবো না, তুমি বেহালে চলো। এবার শ্যামবাজারে কেনাকাটা করতে যাবো না, তুমি সিনেমা দেখতে চলো, রেস্টুরেন্টে চলো। তাহলে তুমি দেখো
কোথায় বলছো ভাবনা তোমার এক, তুমি ভাবছো যে আমি তোমার সঙ্গে যাব না, আর তুমি কেনাকাটার উপরে এমফাসিস দিলে, তাহলে মানেটাই তো অন্যরকম হয়ে গেল। কিন্তু আমরা সেমনি আমার ব্যবহারিক জীবনে আমরা অনেক সময় করে ফেলি তো এটা, যে ভাষাটা তো মনের ভাব প্রকাশের জন্যে, তা তোমার মনের ভাব এক আর তোমার ভাষা হয়ে গেল এরকম, তাহলে কি করে হবে? এই আপনার কথা শুনতে শুনতে একটা জিনিস বলছি, এই যে বললেন না যে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো করি সেগুলো তার মধ্যেই অনেকটা অভিনয় প্র্যাকটিস হয়ে যায়। এবার অনেকে আছে জানেন তো, এটা আমি আপনার অভিনয় জগতের জন্য জিজ্ঞাসা করছি না, অনেকে আছে রিয়েল লাইফে সে খুব নর্মাল সিম্পল খুব ভালো কথা বলতে পারে, যে মুহূর্তে ক্যামেরা চালু হলো বা একটা মঞ্চে তাকে মাইক্রোফোন ধরেই দিল, তার মুখ দিয়ে আর আওয়াজ বেরোয় না। এবার এই লোকগুলো এদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ইভেন এখন আমার নাকি পাবলিক স্পিকিং শেখানোর জন্য আলাদা কোর্স হচ্ছে। আমি এগুলোতে যাচ্ছি না, আমি বলছি আপনাকে যে ক্যামেরা শাই যারা, তাদেরকে একটু টিপস দিন। বললাম তো রিল্যাক্সেশন, বললাম না শরীর শৈথিল্য, যে দুরন্ত দেখবি অনেক দুরন্ত ছেলে বলে আছে, দে কেয়ার লিটল এভরিথিং, মানে কিচ্ছু যাতায়াত যায় আসে না, এটা কিরে ও এখানে দাঁড়িয়ে কথা বলতে কিংবা কথা বলতে এরকম দেখেছি ছেলে বলে নাড়াস না, নাড়ালে কি হয় দিলাম কি হলো, দুরন্ত দেখে তুমি কন্ট্রোল করতে পারছো না, বলে তুই এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছো, কেন কথা বলতো, কী বলতে হবে বল, বল কী হয়েছে, মানে বুঝতে পারছি। এই যে এত ফোর্সফুল হয়ে যায় এগুলো, তখন ওদের তুমি শেখাতে পারবে না। কিন্তু তাদের তো সবটাই তো কী হবে, তুমি কাকে শেখাচ্ছ, তার মেজাজ, তার চলাফেরা, তার শরীর শৈথিল্য, তার আর্টিকুলেশন, তার ভাবনার গভীরতা, তার সত্তা, সবগুলোকে ভালো করে জেনে বুঝে নিয়ে তারপর শেখাতে হবে। নইলে শুধু এইটা করলে এইটা হয়, এইটা করলে এইটা হয়, পাঁচন খাওয়ানোর মতো নয়। এইটা হলে এটা খেয়ে নিয়ে তাহলে কমে যাবে, তা তো নয়। আমাকে দেখতে হবে যারা ফ্রেশার, আবার আমার অনেক ফ্রেশার আছে যে তারা খুব কী হবে না, মানে আমি এই ভয় পেয়ে গেল, তাহলে কিছু করে, তাদের মানে উপায় আছে। মানুষই তো পারে, কিন্তু মানুষ পারে না যেটার জন্যে, সেটা সম্পর্কে সতর্ক হতে হবে, সেটাকে রিমুভ করাতে হবে। অনেকেই এখন অভিনয়ে মানে অ্যাক্টিং করবে এটা নিয়ে খুব প্যাশন নিয়ে থাকে। এবার কি হয় সেটা হচ্ছে, যদি ধরুন কেউ বললো যে আমি সায়েন্স নিয়ে পড়বো, বাড়ির লোক বিশাল জোর হাততালি দেবে। কেউ বললো যে আমি অন্যান্য যে কোনো চাকরি করব, বাড়ির লোক বিশাল জোর হাততালি দেবে। কিন্তু কেউ যদি বলে আমি অভিনয় করব বা ডিরেক্টর হব, ইন জেনারেল মধ্যবিত্ত বাড়িতে একটা এই কী করবে, মনে হচ্ছে কিছু করতে পারবে না। তো এই যে এখনও একটা ভাবনা চিন্তা হয়ে এসছে যে অভিনয়ে আনসার্টেনিটি বলুন বা যে কোনো কিছু বলুন, অনেকেই আসতে ভয় পাচ্ছে, বা অনেকের মনে এরম ইচ্ছা থাকে যে অভিনেতা হব, কিন্তু সেই অভিনেতাটা তার অন্তরের মধ্যেই মারা যায়, কারণ পারিপার্শ্বিকের চাপ। আপনি একজন অভিনেতা হিসেবে কি বলবেন তাদেরকে, যারা অভিনেতা হতে চাইছে? হ্যাঁ, না সেটা আজকের নয়, এটা কিছু বলার নেই, কারণ আমাদের আর্থসামাজিক কাঠামো যেটা, যেখানে এই ধরনের বিষয়টাকে নিয়ে এটা ভাবতে গেলে কি সমাজকে, মানে রাষ্ট্রকে ভাবতে হবে, দেশকে ভাবতে হবে। তারা যদি মনে করেন তাদের ব্যবস্থার মধ্যে অন্যভাবে যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, তার মধ্যে একটা ব্যবস্থা যে সমস্ত ছেলেরা থিয়েটার করছে, আগে আমাদের ছিল তো একটা সাংস্কৃতিক ইয়ে ছিল, এখনও বোধহয় আছে, সেখানে যে থিয়েটার করবে সেই থিয়েটারের মধ্যে এই বিষয় থাকবে, এবং সেই বিষয়গুলো মানে সরকারি হতে পারে বা সমাজের হতে পারে, আলাদাভাবে মানুষকে সচেতন করার জন্যে। মানে মানুষ যেমন আমাদের নানা রকম কুসংস্কার আছে, সেই সংস্কার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যে যদি সরকার থেকে দায়িত্ব নেওয়া হয়, যে আগে তো হয়েছিল এগুলো, জাতীয় নাট্যশালা থাকবে, সেখানে মানুষ প্রশিক্ষণ করবে, ছেলেপুলেরা থাকবে, দে উইল বি পেইড ফর দ্যাট, এটা তো ভাবা হয়নি। সুতরাং এটা নিয়ে তারপরে আমাদের এগুলো তো কারণ দুর্ঘটনা, যে ভালো একটু জায়গা পেয়ে যাচ্ছে, মানুষ যাকে একটু নিচ্ছে বা হাউস মনে করছে, একে দিয়ে তাহলে একটু ব্যবসা হবে, সেইভাবে হচ্ছে, সেইভাবে। কিন্তু সত্যি করে সবাইকে যারা এই ব্যাপারে পারদর্শী, তাদেরকে খুঁজে বার করে জায়গা মতো তাদের জন্য একটা ব্যবস্থা করা, সেটা
প্রাইভেটলি তার হওয়ার সম্ভাবনা নেই, হলে সে এখন মানুষ থিয়েটার দেখতে যায় না, গ্রুপ থিয়েটার দেখতে যায়, কিন্তু প্রফেশনাল থিয়েটার সেইভাবে এখন তো আগে ছিল, তো সব তো হয়ে গেল। তো সেটা সরকার থেকে যদি এটা করতে পারে, অর্থাৎ রাষ্ট্রের একটা সমর্থন, যাতে সে তার ভবিষ্যতে সিকিউর ভাবতে পারে। সিকিউর ভাবতে পারে। যাকে আবার আপনার সাথে সিরিয়াস হয়ে যাচ্ছি, এটা আমারই ভাল লাগে না। আমার জিজ্ঞেস করবো যে এই যে আপনার যারা বলা চলে যারা ভক্ত ফ্যান, এদের থেকে বেশ কিছু কি মজার অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে আপনার লাইফে? না মজা বলবো না অদ্ভুত বলবো? অদ্ভুত না, ওরকম হয়, তবে আমি ওগুলোকে মজা করে নিই। যেমন যেমন মানে আমার গ্রুপের ছেলেপুলেরা থাকতো, তারা ভালো বলতে পারতো। আচ্ছা, হ্যাঁ, মানে যখন শো করতে গেছি তখন মফড হয়ে গেছি, সে বেরোতে দেবে না, পায়ের উপরে সে পড়বে, ঘায়ে যেটা হয় আর কি। তো সেটা কে জানে তো, মানে ব্যাপারটা হয়তো তখনকার মতো ঠিক নয়, কিন্তু আমি যারা মানে আমাকে রক্ষা করতে এগিয়ে আসে তাদের কিন্তু বারণ করি। কেন? তারপর বেরোতে পারবো না, তাহলে এখান থেকে কখন করবো, একটা সিন করে ঢুকছি, মানে একটু সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাবো আর কি, সেই সিঁড়ি দিয়ে উঠতেই পারছি না, এত ভিড়। এটাও তো একটা প্রাপ্তি না, কিন্তু আবার কি গিয়ে তো চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে আবার আসতে হবে তো। ও আচ্ছা, মাঝখানেই হচ্ছে। হ্যাঁ, এটা মাঝখানে হচ্ছে, এছাড়াও হয়েছে, এই তো রিসেন্টলি হয়েছিল। তো যাই হোক, আমি কেন করি না, আমাকে বলছি যত কি করতে আমরা ধরতে বললাম, তুমি কেন বারণ করলে আমাদের? মানে বারণ করলে কেন জানিস তো, ওই মানুষগুলো কিন্তু আমরা যে কি করতে এসেছি এখানে, সেটা কতটা হয়েছে, কতটা বাকি আছে, এসব ওরা হিসেব করছে না। ওরা দেখবে, সইক নেবে, ওখানে আসবে, প্রণাম করবে, এ করবে, তা করবে, ঘাড় দাঁড়িয়ে ছবি তুলবে, এইসব করবে। হ্যাঁ, তখন এগুলো করছে কেন? এগুলো দেখতে বা মানে পারফরমেন্সে, ওদের পারফরমেন্সে খানিকটা হয়তো একটু অসুবিধা হচ্ছে ঠিকই আমার, কিন্তু ওখানে কি এতটুকু ভালোবাসা নেই? এইটুকু ভালোবাসাও তো আছে, ভালোবাসার বহিঃপ্রকাশে খানিকটা হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ওটাতে যে আমি ওইটাকে প্রাধান্য দিতে পারবো না তো আমি, কারণ ওটা আমার ভীষণ পাওনা। ওটা কি বলবো, আমি কৃতজ্ঞতা নিয়েই ওটা আমি রিসিভ করবো, তার জন্য যদি আমাকে একটু কষ্ট সহ্য করতে আমি করবো, তবে থাক ভোগ এরকম সব বলতে কি, ওটা আমি মানে কষ্ট হলেও নিই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন যে এই যে সময়ের পরিবর্তন হয়েছে, আপনার কি কি অভ্যাস হয়েছে? স্মার্টফোন ঘাটেন এখন? ঘাঁটতে পারি না, আমাকে ফোন করলে কথা বলি, আর ওইসব পারি না। আমার যে নাতনি এসেছে, ও এক্সপার্ট, ও সবসময় ওর কাছেই থাকে, ফোনটা এখনো আছে ওর কাছে। আপনাকে অনেকক্ষণ ধরে গল্প করছি, ভালো লাগছে, ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু সময়ের অভাবে আমাদের পডকাস্ট শেষের পথে। ভালো 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 মানে হোস্ট অতিথি বিদায়ের সময় এমন ভঙ্গিমা দেখায়, এটা মনে হচ্ছে ইস কি কষ্ট লাগছে আপনাকে ছাড়তে। না না, সত্যি আগে না, আমি ওটা মনে পড়লাম আমার, দুদিন থেকে পারতেন। না, আমি যেটা আলটিমেটলি জিজ্ঞাসা করবো যে মানে আপনি এই এতদিনের অভিনয় জগৎ, বাস্তব জগৎ, এত আনন্দে কাটানো একটা মানুষ, টোটাল জীবনটাকে কিভাবে দেখেন? এটা আমাদের আপনার থেকে জানার আছে, কারণ আপনি এই বয়সে যতটা প্রাণোচ্ছল, আমরাও এটা থাকতে চাই আপনার বয়সে গিয়ে। আপনি লাইফটাকে কিভাবে দেখো, একটা কথা কি, তুমি যদি মনে করো আমরা যারা অভিনয় করি, মানে যারা পারফর্মিং আর্টে আছে আর কি, যারা ছবি আঁকে এ করে তা করে, মানে শিল্পী যারা, তারা কিন্তু তাদের মধ্যে ব্যথা হতাশা খুব তাড়াতাড়ি ঢুকে পড়ে, কারণ তাদের ভাবনা চিন্তা, মানে সেরিব্রাল ওয়ার্ক বলো বা সাবজেক্টিভ যে সমস্ত প্রসেসগুলো আছে, সেগুলো এমনভাবে চলতে থাকে, তো মানে ধরো 2.5 ফুট 3 ফুটের মধ্যে হতাশা ওঁত পেতে বসে আছে, সে বসে কখন এই ব্যাটারিটি দুর্বল হয়ে পুরস্কার ভেতরে ঢুকে যাবো। আর একবার যদি ঢুকতে পারে তাহলে কিন্তু তাকে মানে তাড়ানো খুব মুশকিল। এখন মানুষ যদি মনে করে যে সবচেয়ে বড় কাছে তুমি কারোর কথা থেকে তুমি এনজয় করো, এনজয়টা হচ্ছে সবচেয়ে, তোমাকে কেউ কটু কথা বললো, তোমার সাথে কলহ করলো, তুমি দেখলে যে ও যে কলহটা করলো, যে কথাগুলো বললো, আমি ওর দ্বিগুণ ফিরিয়ে দিতে পারি ওকে, তাহলে ওর আমাকে যে আঘাতটা দিয়েছে তার ডবল আঘাত ওর লাগবে। এই নিয়ে যদি তুমি মনে করো যে এইটা করবো, তাহলে করতে পারো। কিন্তু এখন নিজেকে জিজ্ঞাসা করে দেখো যে ও তোমাকে যে কথাটা বললো সেটা তুমি যদি ইগনোর করো, যদি এনজয় করো, তাতে সে হয়তো
বুঝতে পারলো না, তাতে তোমার কিচ্ছু যাবে আসবে না। তুমি দেখলে যে ও একা একটা মানুষ শূন্যে ঘষি চালালো, দুবার ঘষি চালালো তোমার উদ্দেশ্যে, মানে কটু কথার কথা বলছি, তাতে সে তো বাতাসে ঘুরলো কিছুক্ষণ, তারপরে সব শেষ হয়ে গেল। তাতে আমার, তুমি ভেবে দেখো যে আমার কি ক্ষতিটা হলো। আমার শুনতে খারাপ লাগলো, একটা ইরিটেশন হলো, সেরিব্রাল একটা ইরিটেশন হলো, হ্যামারেজ মতো হলো, তার থেকে একটা উত্তেজনা এলো। সেই উত্তেজনা ব্রেন বলে, এগুলো ব্রেন বলে এইবার বাঁ হাতটা চালা আসছে করে একেবারে বলে। তো তুমি ব্রেনটাকে সেইটা করো যে ওই নির্দেশ তোমায় না দেয়, ব্রেন তোমার নির্দেশ দিচ্ছে এনজয়, অরিজিৎ এনজয়। ও একটু পরেই থেমে যাবে। আর ওর কষ্টটা তোমার চেয়ে বেশি হবে কেন? কারণ ও তোমাকে আঘাত করার জন্যই করেছিল ওটা, কিন্তু তুমি পাওনি। এইটা ওর একটা ফেলিওর। একদমই তাই। ন্যারেশনটা তোমার কাছে। আপনাকে আরেকটাও কথা বলি যে আমাদের 50%-এর ওপর অডিয়েন্স বা 60-70% অডিয়েন্স 18-র নিচে, এই আপনার নাতনিদের থেকে একটু বয়সে বড় হয়তো, তো তাদের জন্য ছোট করে যদি কিছু বলেন। ছোট করে বলতে গেলে ব্যাপার হচ্ছে যে 18 একটা সাংঘাতিক বয়স, সত্যি করে জীবনের শুরু। আর শুরুতেই একটু সাবধান হতে হয়, কারণ শুরুতেই অনেক গাত্তা খোঁটাখুঁটি অন্ধকার সব বেশি সামনে থাকে, কিন্তু উত্তেজনা থাকে অনেক বেশি। সবটাই তোমাদের নিজের। এই নিজের ঠিক ওই মুহূর্তে, যৌবনের প্রারম্ভে তুমি যে সম্পদের অধিকারী হবে, সেইটা নিয়ে সারা জীবন পথ হাঁটতে হবে। সুতরাং সেটাকে শুরুতেই নষ্ট হতে দিও না। তার জন্য একটা মনন দরকার, সেটা হচ্ছে সহ্য ক্ষমতা আর সুর, গানের সুর। গানটাকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, আর যত কম কলহ করা যায় তত ভালো। কারণ যৌবন ভীষণ রিভেঞ্জফুল হয়ে যায়, তো যে কোনো ব্যাপারে সবটাই একেবারে উত্তেজনায় ভরপুর থাকে। সেই জন্যে সজাগ থাকো যে আমার উত্তেজনা ভরপুর আছে, কিন্তু ভীষণ মূল্যবান। ওয়েস্টেজ করতে দেবো না, এটাকে নষ্ট হতে দেব না। আমি এইটাকে বুকে নিয়ে সারাটা জীবন পথ হাঁটবো। তারপরে যা যা গ্রহণ করার, যা যা বর্জন করার, সব ধীরে সুস্থে আমি করতে করতে পথ হাঁটবো। আর হাঁটতে হাঁটতে আমার কথাটা মনে রাখবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে পরে কিন্তু মাঝে মাঝে আপনাকে আমরা একটু জ্বালাতন করব। এইটাই আবার দেখো, সত্যি কথা, জ্বালাতন বা বিরক্তির তন্ত্রীটাই আমার নেই। আচ্ছা, ফলে তুমি আমাকে জ্বালাতন করতেছি, নিজে চেষ্টা করলেও পাবো না, হতাশ হবে। হতাশ হবে, কোনো অসুবিধা নেই। না, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর বেসিক্যালি আপনাদের অনেকের রিকোয়েস্টেই আমরা আপনাকে আজকে এনেছি। সঙ্গে থাকুন আমাদের আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য। ভালো থেকে সবাই।